আচ্ছা, আসসালামু আলাইকুম। তাহলে আজকে আমরা শুরু করব গ্যাসীয় পরিবহন। হ্যাঁ, প্রথমে বইয়ের ভাষা একটু বুঝি, পরে আমরা এই চার্টটা বুঝবো, এইটা আর কি। হ্যাঁ, বইয়ের ভাষা একটু দেখো যে গ্যাসীয় পরিবহনে অক্সিজেন পরিবহনের যে ব্যাপারটা বলা হচ্ছে। হ্যাঁ, এখানে একটু লাইন বাই লাইন বুঝবো আমরা। হ্যাঁ, এই কারণে আমি মানে বইটা তোমরা একটু দেখো লাইন বাই লাইন। যে অক্সিজেন পরিবহনের ক্ষেত্রে হচ্ছে প্রশ্বাসের মাধ্যমে আগত বাতাস ফুসফুসে পৌঁছালে ফুসফুসে অ্যালভিওলে অক্সিজেনের চাপ থাকে 104 মিলিমিটার মার্কারি বা মার্কারি বার। এটা হলো চাপটা 104 থাকে। হ্যাঁ, অন্যদিকে ফুসফুসে কৌশিক জালিকায় ধীরে ধীরে আগত অক্সিজেনের চাপ থাকে 40 মিলিমিটার মার্কারি। অবশ্যই কম থাকবে, এই জন্য তো ঢুকছে, তাই না? বেশি চাপ আছে তাই ঢুকছে। সুতরাং ফুসফুস থেকে অক্সিজেন ব্যাপন প্রক্রিয়ায় ফুসফুসের ঝিল্লি ভেদ করে, অর্থাৎ অ্যালভিওলাসের যে ঝিল্লি সেটা ভেদ করে রক্তে প্রবেশ করে। এই ব্যাপন যতক্ষণ না রক্তে অক্সিজেনের চাপ 100 মার্কারি পারদ বা মিলিমিটার মার্কারি পরিণত হয় ততক্ষণ অব্যাহত থাকে। অর্থাৎ হলো আমাদের রক্তে অক্সিজেনের চাপ 100 মিলিমিটার মার্কারি থাকে, এটা হলো কনস্ট্যান্ট, এটা কম বেশি কখনো হবে না। তার মানে যখন খরচ হয়ে যায় আমাদের রক্তের মধ্যে যে অক্সিজেন গুলা, যখন খরচ হয়ে যায় তখন কমে যায় চাপটা। হ্যাঁ, যখন কমে যায় তখন অ্যালভিওলাস থেকে অক্সিজেন ঢুকতে থাকে, ঢুকতে ঢুকতে যখন 100 মিলিমিটার মার্কারি রক্তে অ্যাডজাস্ট হয়ে যায়, 100 মিলিমিটার মার্কারি পারদ অ্যাডজাস্ট হয়ে যায়, তখন পর্যন্ত ব্যবহার হবে। 100 হয়ে গেলে তার উপরে আর নিবে না, তার উপরে আর নিবে না। এটা হলো আমাদের কনস্ট্যান্ট, 100 মার্কারি পারদ চাপ আমাদের রক্তে থাকবে। এটা হলো নিয়মের কথা। এর ব্যতিক্রম হলে আমাদের রক্ত আমরা মারা যাবো মোট কথা আর কি। হ্যাঁ, চাপ যেটা থাকার সেটাই থাকবে। তো এটা না হওয়া পর্যন্ত ব্যবহার হতে থাকবে। যেই 100 মার্কারি হয়ে যাবে আর ব্যবহার হবে না, এই হলো ব্যাপার। তো বলছে রক্তে অক্সিজেন দুইভাবে পরিবর্তিত হয়, একটা ভৌত দ্রবণ রূপে। ভৌত দ্রবণ রূপে মানে কি? যে রক্তের সাথে ভাসতে ভাসতে যাওয়া, কোনো বিক্রিয়া করা ছাড়া, এটা হলো ভৌত দ্রবণ। হ্যাঁ, যদি কোনো বিক্রিয়া না করে তাহলে তো সেটা রাসায়নিক পরিবর্তন না, ওটা ভৌত। বিক্রিয়া করলো না, ভাসতে ভাসতে চলে গেল, ব্যাপারটা এরকম। যে তুমি ধরো একটা নদী পার হচ্ছ, কোনো নৌকালার সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করলা না। বিক্রিয়ায় অংশগ্রহণ করলাম মানে কি? যে ধরো তুমি তাকে টাকা দিলে, তোমাকে নৌকা পার করে দিল, তা তুমি করলে না, তুমি সাঁতার কেটে চলে গেলা, তাহলে এটা হলো ভৌত। কোনো বিক্রিয়া অংশগ্রহণ করনি, সরাসরি তুমি সাঁতার কেটে চলে গেছো। তো কিছু অক্সিজেন থাকে এরকম ভৌত ভাবে যায়, মানে কোনো বিক্রিয়া অংশগ্রহণ করে না, ভাসতে ভাসতে চলে যায়। এটা হলো ভৌত দ্রবণ। দুই বইয়ে দুই রকম আছে, এটা একটু লিখে নাও। যেমন আব্দুল আলিমের বইয়ে আছে প্রতি মিলিমিটার রক্তে 0.2 মিলিমিটার অক্সিজেন হচ্ছে পরিবাহিত হয়। এটা আলিমের বই আছে। হ্যাঁ, যদি পরীক্ষায় আলিমের বই থেকে থাকে প্রতি 2 মিলিমিটার, কিন্তু এখানে আছে 100 মিলিমিটার রক্তে 0.2 থেকে 3 মিলিমিটার। তাহলে দুইটা দুই রকম, প্রতি মিলিমিটার বললো আর এখানে বললো কি 100। তাহলে এখানে একটু আলাদা আছে। হ্যাঁ, এই জন্য এটা একটু লেখা। 0.2। হ্যাঁ, আচ্ছা, এবার দেখো আরেকটা কথা বলা হচ্ছে 0.2 অক্সিজেন এটা দ্রবীভূত থাকে। হ্যাঁ, এইভাবে পরিবাহিত হয়, মানে এইভাবে গাজী বই যেটা আছে 100 মিলিমিটার রক্তে 0.2 থেকে 0.3 মিলিমিটার পরিবাহিত হয়। আর ওই যে আলিমের বই আছে প্রতি মিলিমিটার রক্তে 0.2 মিলিমিটার অক্সিজেন পরিবাহিত হয়। পার্থক্য না? হ্যাঁ, অনেক পার্থক্য। এখন এই দুই বই দুইটা আছে, এটা একটু মনে রাখতে হবে। হ্যাঁ, দুইটাই তো মিলিমিটার, দুইটাই মিলিমিটার কিন্তু। তো দুই বই দুই রকম, তাহলে দুইটাই মনে রাখতে হবে, তাই না? না, মানুষের ইনফরমেশনটা আসলে ইনফরমেশনটা হতে পারে ভুলও হতে পারে। হ্যাঁ, আবার হচ্ছে মানুষের কিন্তু যে এক এক সময় শরীরের সিস্টেম একরকম থাকে না। আবার ধরো ইউরোপের মানুষের একরকম, আমাদের দেশের মানুষের আরেক রকম, এরকম একটু কম বেশি হয়। হ্যাঁ, এটা একটু তফাৎ হয় অবশ্য। তো এটা মনে রাখতে হবে, যদি আলিমভাবে আসতো এই জন্য। আচ্ছা, এখন হলো তো বলছে যে এই যে থাকে এই রক্তটা, রক্তরসের পানিতে ভৌত দ্রবীভূত অংশই এই পরিমাণ অংশ থাকে বলেই 100 মিলিমিটার চাপ সৃষ্টির জন্য দেয়। এই পরিমাণ থাকে বলে 100 মিলিমিটার চাপ হয়, নাহলে হতো না চাপ, এটা বোঝাতে চাচ্ছে। হ্যাঁ, এটুকু তো আশা করি বুঝতে সমস্যা নেই। এবার দেখো
যে রাসায়নিক যৌগরূপে, এটা তো বুঝতে পারলাম। তো এটার পার্সেন্টেজ আলিমের বই দিয়ে আছে 98%। এই যে তোমার হচ্ছে যে রাসায়নিক যৌগরূপে যেটা, এটা আলিমের বই আছে 98%ই হলো রাসায়নিক যৌগরূপে তৈরি হতে পারে। হ্যাঁ, এটা আলিমের বই আছে, এটা মনে রাখো। আচ্ছা, এখন রাসায়নিক যৌগরূপ মানে আমরা জানি যে রক্তের মধ্যে যে হিমোগ্লোবিন আছে, রক্তের মধ্যে যে হিমোগ্লোবিন আছে, তো ওই হিমোগ্লোবিন আসলে তো এরকম দেখতে, ধরো সেটা এরকম ধরনের দেখতে, সেটা এরকম দেখতে, তাই না? হ্যাঁ, এটা হলো হিমোগ্লোবিন। তো রক্তের মধ্যে যে এরকম ভাবে বাইরের দিকে আয়রন থাকে, বাইরের দিকে আয়রন থাকে, তো এই আয়রনেই কিন্তু অক্সিজেন যুক্ত হয়। তো তখন এটা ধরো ফেরিক হয়ে আছে, এটা ফেরিক অবস্থা থাকে, যখনই যুক্ত হয় তখন কিন্তু এটা ফেরাস অক্সাইড হয়ে যায়, তাই না? তো তাহলে এখানে একটা যুক্ত হলো, এখানে আরেকটা যুক্ত হতে পারে, এখানে আরেকটা যুক্ত হতে পারে, এখানে আরেকটা যুক্ত হতে পারে। এটা আসলে চারটা হওয়ার কারণ কি? হ্যাঁ, শুধু একটাও থাকতে পারতো। চারটা হওয়ার কারণ হলো এই, রক্তরসে যখনই একটু বেশি হয়ে যায় অক্সিজেন, তাহলে 100 মিলিমিটার চাপের থেকে বেশি বেড়ে যাবে না, তখনই সাথে সাথে হিমোগ্লোবিন করে কি, হিমোগ্লোবিন হচ্ছে আমাদের দেহকোষে অক্সিজেন দেয়, দিয়ে খালি হয়ে যায় মাঝে মাঝে। হ্যাঁ, খালি মানে কি, ধরো যে দুইটা দিছে দুইটা আছে, কখনো কখনো তিনটা দিছে একটা প্রান্ত আছে, কখনো গোটাও দিয়ে দেয়, এরকম হয়। তো অনেক হিমোগ্লোবিন দেখা যায় একটা দুটো প্রান্ত ফাঁকাই থাকে, ও খালি দেখে যে রক্তরসের মধ্যে অক্সিজেন 100 মিলিমিটারের চাপের থেকে বেশি হচ্ছে কিনা, যেই মাত্র হয় সাথে সাথে তখন ধরে নেয়। এই জন্যে অক্সিহিমোগ্লোবিন কিন্তু এটা অনেক রকম ভাবে লেখা যায়, এইভাবে লেখা যায়, এইভাবে লেখা যায়, এইভাবে লেখা যায়, এইভাবে লেখা যায়, মানে অর্থাৎ নির্ভর করছে কিভাবে যুক্ত হচ্ছে। এখানে একটা হলো এটা, দুইটা হলো এটা, তিনটা হলো এটা, চারটা হলো এটা। এবং এই যে ব্যাপারটা, এটা কিন্তু আমাদের শরীরকে ঠিক রাখার জন্য। হিমোগ্লোবিন যদি একটা প্রান্ত হতো তাহলে কিন্তু বিপদ হতো, রক্তে কোনো কারণে অক্সিজেন বেশি ঢুকে গেছে, সে কিন্তু বের করতে পারতো না, বুঝতে পারছো? ও খালি দেখে যে বেশি হয়ে যাচ্ছে না, বেশি হলে তাড়াতাড়ি করে ওর মধ্যে যুক্ত করে নেয়, হিমোগ্লোবিন একাই ওকে টেনে নেবে বেশি হয়ে গেলে। হ্যাঁ, এই আর কি। তো প্রতিনিয়ত কোষকে দিচ্ছে, কিছু আবার থেকেও যায়, কোষের ধরো দরকার নাই, তখন কখনো কখনো ওর অবস্থা এরকম থাকে, কখনো এরকম থাকে, কখনো এরকম থাকে, কখনো এরকম থাকে, ফুল ধরেও থাকতে পারে। এটা নির্ভর করছে রক্তরসে কি পরিমাণ। তুমি যদি বেশি পর্যাপ্ত অক্সিজেনের মধ্যে থাকো তাহলে হয়তো একটু বেশি তোমার এই হিমোগ্লোবিন পরিপূর্ণ থাকবে, পর্যাপ্ত অক্সিজেন, বেশি বাতাস ঢুকছেও, বেশি অক্সিজেন, ফ্রেশ বাতাস, তখন বেশি থাকবে, কিন্তু কোনো ক্রমেই 100 পার হবে না, কোনো ক্রমেই 100 পার হবে না। আচ্ছা, তো এটা অক্সিজেন পরিবহনের ক্ষেত্রে এটা হলো রাসায়নিক, যেহেতু এটা এর সাথে বিক্রিয়া করেছে তাহলে এটা কি রাসায়নিক যৌগ, যেহেতু বিক্রিয়া করছে তাই এটা কি রাসায়নিক যৌগ রূপে। তাহলে এখন বলছে যে এটা অক্সিজেন পরিবহনের ব্যাপারটা শেষ হলো। তো আমরা এই ছবিটা আগে বুঝে আসি, তারপরে আবার বইয়ে আসবো। দেখো যে এখানে এই ছবিটাতে বেশি সুন্দর করে, এটা কিন্তু অনার্সের বইয়ের ছবি আর কি। হ্যাঁ, তোমাদের সিলেবাসের জন্য এইটুক পর্যন্ত আছে, এইটুক পর্যন্ত আছে তোমাদের সিলেবাসে, এদিকে নাই। আচ্ছা, দেখো এখন এইটা দেখাচ্ছে ফলাকোষ, মানে একটা দেহকোষ, আর এটা হলো ফুসফুসের অ্যালভিওলাস, দেখা যাচ্ছে না? আচ্ছা, দেখতে পাচ্ছ তো? আচ্ছা, ফুসফুসের অ্যালভিওলাস। তো আমরা তো জানি অক্সিজেন পরিবহনের ক্ষেত্রে নাক দিয়ে অক্সিজেন ঢুকলো, নাক দিয়ে অক্সিজেন ঢুকলো, অ্যালভিওলাসের মধ্যে গেল, যাওয়ার পরে যে ভৌত দ্রবণ, তাই না? ভৌত দ্রবণে কিছু যাচ্ছে, কিছু যে অক্সিহিমোগ্লোবিনকে যাচ্ছে, যে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে আমাদের কোষের মধ্যে ঢুকে যাচ্ছে, ঠিক আছে? কোষের মধ্যে ঢুকে যাচ্ছে। তবে একটা ইনফরমেশন জেনে রাখা ভালো, বই নাই তবে জেনে রাখতে হবে, সেটা হলো হিমোগ্লোবিন কখনোই কিন্তু, এই যে হিমোগ্লোবিন, ধরো এখানে একটা কোষ আছে, হিমোগ্লোবিন কোনো অবস্থাতেই ডাইরেক্ট এখানকার অক্সিজেন এর মধ্যে পাঠাতে পারে না। ও পাঠায় কিভাবে? যখনই পাঠাতে যায় রক্তরসে লাফ দেয়, একটা অক্সিজেন রক্তরসে লাফ দেয়, তারপর এর মধ্যে ঢুকে, তারপর এর মধ্যে ঢুকে, তখন যে অক্সিজেন রক্তরসে আছে ও তখন আবার একে ফাঁকা দেখলে যদি চাপ বেড়ে যায় বলে মনে হচ্ছে, তখন লাফ দেওয়ার এর মধ্যে ঢুকে যায়। কিন্তু হিমোগ্লোবিন ডাইরেক্ট কোষের মধ্যে অক্সিজেন পাঠাতে পারে না, ও যাওয়ার আগে লাফ দিয়ে তারপরে। যেমন ধরো যে তুমি নৌকায় করে নদী পার হচ্ছ, তাই না?
তো নৌকায় করে নদী পার হলে কি তুমি হচ্ছে যে নৌকা সহ পারে যাবা? তা তো যাবে না, তুমি নৌকা থেকে লাফ দিয়ে নামে যাবা, তাই না? তারপরে হেঁটে হেঁটে যাওয়া, এরকম ব্যাপার আর কি, হ্যাঁ? তো এই হিমোগ্লোবিন কোষের কাছে সরাসরি পাঠাতে পারে না, ওখান থেকে লাফ দেয় আর কি, নৌকা থেকে লাফ দেয়, লাফ দিয়ে তারপরে কোষের মধ্যে ঢুকে, লাফ না দিয়ে ডাইরেক্ট ঢুকতে পারে না, হ্যাঁ? এটা মাথায় রাখবে। আচ্ছা, তবে ব্যালেন্স রাখার জন্য তখনই একটা আবার এখানে উঠে গেল এই, এরকম। ধরো নৌকায় জায়গা নাই, কিছু মানুষ নদী পার হচ্ছে নৌকায় করে, আর কিছু মানুষ সাঁতার কেটে পার হচ্ছে, কেউ একটু নৌকা থেকে দিয়ে নেমে গেল, তখন তো যে সাঁতার কাটছিল সেই তাহলে এবার আমি উঠে বসি, ও আমি উঠে বসি, বুঝতে পারছো? আবার নামা দেওয়ার সময় নৌকা থেকে নামে প্রথমে মাটিতে বা একটু পানিতে হেঁটে পার হয়, এরকম আর কি, হ্যাঁ? আচ্ছা, তাহলে এখানে দেখো, তাহলে অক্সিজেন পরিবহন এইটুকুই শেষ, হ্যাঁ? কার্বন ডাই অক্সাইড পরিবহনটা অনেক জটিল। দেখো, কার্বন ডাই অক্সাইড প্রথমে যে কিছু কার্বন ডাই অক্সাইড থাকে রক্ত রসের মধ্যে ঢুকে, হ্যাঁ? তারপর এটাকে ভৌত বলা হচ্ছে, কারণ যে কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইম, হ্যাঁ, কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইম রক্তরসে নাই বলে ধারণা করে বৈজ্ঞানিকরা, রক্তরসে নাই, এই জন্য খুব কম পরিমাণ তোমার হচ্ছে যে কার্বনিক অ্যাসিড হয় রক্তরসে, খুবই সামান্য পরিমাণ, দৈবাত অল্প হয়, খুবই কম হয়, বেশিরভাগই হলো রাসায়নিক যৌগ রূপে যায়, এটা ভৌত দ্রবণ রূপে, ভৌত দ্রবণ রূপে কিছু কার্বনিক অ্যাসিড তৈরি হয়, এবং এই কার্বনিক অ্যাসিড সরাসরি তোমার হচ্ছে যে অ্যালভোলাসের মধ্যে চলে যায়, কারণ এখন তো কার্বন ডাই অক্সাইড নিয়ে যাচ্ছে, তাহলে অ্যালভোলাস হয়ে নাক মুখতে বের হবে, এখন তো এদিক দেখাতে হবে, তাই না? আর এটা অক্সিজেন এদিক দেখাচ্ছে না, তাহলে এইভাবে করে ডাইরেক্ট চলে যেতে পারে। কিছু কার্বনিক অ্যাসিড আছে যারা আবার সোডিয়াম প্রোটিন বা হিমোগ্লোবিন প্রোটিন, বই আছে হিমোগ্লোবিন প্রোটিন, তো কিছু থাকে হিমোগ্লোবিন প্রোটিনের সাথে কার্বনিক অ্যাসিড বিক্রিয়া করে হাইড্রোজেন প্রোটিন এবং সোডিয়াম বাইকার্বনেট, এবং বাইকার্বনেট সোডিয়াম বাইকার্বনেট থেকে কার্বন ডাই অক্সাইড সরাসরি চলে যেতে পারে, সেটা এদিকে থাকা হবে, সেটা। আচ্ছা, এবার দেখো ভিতরের কাহিনী কি হয়। ভিতরে কার্বন ডাই অক্সাইড ঢুকলো, লোহিত কণিকার মধ্যেও তো কার্বন ডাই অক্সাইড আছে, বই এগুলো আছে কিন্তু, হ্যাঁ, লোহিত কণিকার মধ্যেও তো পানি আছে, লোহিত কণিকার মধ্যেও পানি আছে, তাহলে কার্বন ডাই অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করলো। কার্বনিক অ্যাসিড পরিবেশগত কারণে কার্বনিক অ্যাসিড নিজে আর ঠিক থাকতে পারলো না, ভেঙে গেল। এই যে যৌগ ভাঙা গড়া, এই জিনিসগুলো কিন্তু মানুষের মধ্যেও ঘটে, অনেক সময় মানুষের মধ্যেও কিন্তু ঘটে, যে দেখো না যে একটা যৌগ গঠন হয়, ধরো বিয়ে হলো, তাই না, এটা একটা যৌগ গঠন, তারপরে দেখা যাচ্ছে পরিবেশগত কারণে অনেক সময় স্বামী হলো আরেকটা জনের সাথে সম্পর্ক করে ফেলে, অথবা বউ হলো আরেকজনের সাথে সম্পর্ক করে ফেলে, অনেকে যৌগ ভেঙে গেল না, যৌগ ভেঙে পরিবেশগত কারণে কিন্তু এটা হয়, পরিবেশগত কারণে, তাই না? আবার অনেক সময় যাদের স্বামী বিদেশে থাকে, যৌগ গঠন করতে বাংলাদেশের কোনো মেয়ের সাথে, তাই না, যৌগ গঠন করছে, দম্পতি মানে যৌগ গঠন করলো, করে এখন বিদেশে গেল, তখন দেখা যায় না যে বিদেশে যে ও ওখানে আরেকজনকে বিয়ে করে বা তার সাথে সম্পর্ক করে, আর এদিকে বউ পরিবেশগত কারণে, স্বামী না থাকার কারণে ও দেখা যাচ্ছে আরেকজনের সাথে সম্পর্ক করে, এরকম ঘটনা ঘটে। তাহলে কি পরিবেশগত কারণে মানুষের মধ্যে এই কাহিনী ঘটে না? তো এই যে যৌগগুলো ভাঙে, কেন ভাঙে? পরিবেশগত কারণে। যৌগরাও ভাঙে পরিবেশগত কারণে, পরিবেশ না পাইলে ভাঙতো না, পরিবেশগত কারণে। কার্বনিক অ্যাসিড এমন একটা দম্পতি, এদের ক্যারেক্টার খুবই খারাপ, বারবার ভেঙে যায়, খুবই মানে মজবুত না এদের, হ্যাঁ, বুঝতে পারছো? বিশেষ করে বিয়ের আগে যে দম্পতি গুলো হয়, এটা তো শিথিল যৌগ, খুব ভাঙে, কারণ বিয়ের কোনো গ্যারান্টি নেই তো, তাই না? এই জন্য হ্যাঁ, এগুলো খুবই, হ্যাঁ, নেই না তো, কিন্তু দুইজনের মধ্যে একজন হয়তো সিরিয়াসলি ভাবে যায়, তখন সে ঠকে যায়, তখন সমস্যায় পড়ে যায়, তাই না, তখন সে সমস্যায় পড়ে যায়। তো এইগুলো তো সাধারণত সায়েন্সের স্টুডেন্টরা এগুলো থেকে দূরে থাকে, কারণ পড়াশোনার চাপ অনেক বেশি, তো ওগুলোর সময় নাই। কিন্তু আর্টসের পড়াশোনার চাপ কম, ওরা কিন্তু বেশি ওইদিকে যায়। আর সায়েন্সের এরা, আমরা বিশ্ববিদ্যালয়ে যখন পড়তাম তখন হচ্ছে যে ওই প্র্যাকটিক্যাল করে আসতে আসতে এরা 9টা বাজতো, অনেক সময় ধরে প্র্যাকটিক্যাল করতে হতো আমাদের, হ্যাঁ। তো তাহলে সায়েন্সের স্টুডেন্ট দেখতাম এগুলোর মধ্যে নাই, বেশিরভাগই থাকে ইয়েগুলো, আর্টসের গুলো, পড়াশোনার চাপ কম, সময় কাটানোর জন্য ওগুলা করে। হ্যাঁ, কমার্সও তাই। তাহলে এইখানে যৌগ ভাঙলো কেন? এই যে ক্যারেক্টার ভালো না, পরিবেশ পাইছে, দেখো ভাঙছে কেন, অন্য কারোর সাথে প্রলুব্ধ হয়ে কিন্তু ভাঙছে,
কার্বনিক অ্যাসিড ভেঙে যখন হিমোগ্লোবিন আর হাইড্রোজেন হয়েছে, হাইড্রোজেন কিন্তু হিমোগ্লোবিনের সাথে দম্পতি গঠন করছে, দিয়ে হিমোগ্লোবিনিক অ্যাসিড তৈরি করছে। বুঝলাম না, কার্বনিক অ্যাসিড ভেঙে কার্বনিক অ্যাসিড ভেঙেছে, কার্বনিক অ্যাসিডটা ভেঙে এখানে দেখো হাইড্রোজেন আর বাইকার্বনেট হয়েছে। তো হওয়ার পর কি হয়েছে যে এই হাইড্রোজেন একটা হিমোগ্লোবিনের সাথে বিক্রিয়া করে হিমোগ্লোবিনিক অ্যাসিড তৈরি করছে ওর মধ্যে যুক্ত হয়ে। আর বাইকার্বনেট আয়ন পটাশিয়াম আগে থেকেই ব্যাচেলার হিসেবে ঘুরে বেড়াচ্ছিল, মানে রক্তরসের মধ্যে ব্যাচেলার, মানে বিয়ে টিয়ে হয়নি, কারোর সাথে সম্পর্ক নাই, হ্যাঁ কারোর সাথে সম্পর্ক নাই, ও সিঙ্গেল। হ্যাঁ, তো ওই সিঙ্গেল দেখার কারণেই তো এই প্রলুব্ধ হয়েছে আসলে বাইকার্বনেট আয়ন। তো সিঙ্গেল আছে, ওর সাথে যৌগ গঠন করবে, দেখি যে পটাশিয়াম বাইকার্বনেট হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে তখন আবার চিন্তা করছিলাম, আমি ভুল করছি, আমি ভাবছিলাম যে ছেলেটা মেয়েটা খুব ভালো, কিন্তু এখন দেখছি ভালো না। ভুল বুঝতে পেরে দেখো আবার কিন্তু ইচ্ছে আবার ভাঙছে, এটাও পরিবেশগত কারণে আবার ভেঙেছে। কেন ভেঙেছে? এটা ভাঙার কারণ পাশের বাসায় আবার আরেকজনের সাথে সম্পর্ক জড়াই গেছে। স্যার এত জটিল সম্পর্ক মনে রাখবো কেমনে? আমাদের লিখতে হবে পরীক্ষার খাতায়। হ্যাঁ নিচের ওইগুলো না, তোমরা তো ওইসব লিখবা না, যে দম্পতি এইসব না স্যার, এই গল্পই মনে রাখবো কেমনে? এতগুলা সম্পর্ক ভাঙছে, আবার সম্পর্ক হচ্ছে কার সাথে? দুই তিনটা সম্পর্ক দেখো। আচ্ছা, তারপরে এই যে পটাশিয়াম বাইকার্বনেট যখন ভেঙে গেল, দেখো তো এখানে বাইকার্বনেট আয়ন হয়েছে। আসলে পটাশিয়াম বাইকার্বনেট ভেঙেছিল কেন জানো? এখানে সোডিয়াম ক্লোরাইড ছিল, ওদের মধ্যে বিচ্ছেদ হচ্ছিল, ওদের মধ্যে বিচ্ছেদে সোডিয়াম আর ক্লোরিন আলাদা হয়ে গেছে, আর যার জন্য এই ক্লোরিনটা এর মধ্যে আকৃষ্ট হয়েছে, তখন এর সাথে যৌগ ভেঙে দিছে, তখন ক্লোরিন এর সাথে যুক্ত হয়ে গেছে পটাশিয়াম ক্লোরাইড। এখন এই বাইকার্বনেট বলল, তুই যদি অন্য কাউকে বিয়ে করতে পারিস, আমি কেন? তাহলে সোডিয়াম কোথায় গেল স্যার? যে সোডিয়াম তখন বাইকার্বনেটের সাথে এই যে এই ও বাইকার্বনেট, ক্লোরিনের সাথে পটাশিয়াম আর সোডিয়াম আছে। এটা ব্যালেন্সের ব্যাপার, কারণ এখানে যখন একটা আয়ন ইয়ে হবে তখন তো ব্যালেন্সের জন্য আরেকজন যাওয়া লাগবে। তখন এই যে পটাশিয়াম বাইকার্বনেট ছিল, যখন পটাশিয়াম যখন ক্লোরিনের সাথে বিয়ে করলো, তখন বাইকার্বনেট বলল, তুই যদি ওর সাথে বিয়ে করতে পারিস, আমি কেন পারি না? তারপরে আরেকজনের সাথে বিয়ে ও করা আমার এর সাথে বিয়ে করে, বুঝতে পারছো? দিয়ে সোডিয়াম বাইকার্বনেট হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে কার্বন ডাই অক্সাইড বের হয়েছে, যৌগ ভেঙে মারা গেছে আর কি, মারা গেছে। একজন তো মারা যাবেই, যে মারা গেছে। কারণ এত কাহিনী হলে কি আর বেঁচে থাকে কোনোদিন? হ্যাঁ, কার্বন ডাই অক্সাইড এত দোষ করবে, হ্যাঁ ও তো সবসময় ভালোই ছিল। ভালো ছিল, কিন্তু অনেক দোষ। এর সাথে একবার বিয়ে করে, ওর সাথে একবার করে, এই সেই করে গেল। আচ্ছা, এখন দেখো কার্বন ডাই অক্সাইড আরেকবার আরেকজনের সাথে বিয়ে করে, সেটা হলো যে এই যে আমরা জানি হিমোগ্লোবিন একটা প্রোটিন, প্রোটিনে অ্যামিন গ্রুপের সাথে বিয়ে করে, অ্যামিন গ্রুপের সাথে বিয়ে করে কার্বামিনো হিমোগ্লোবিন তৈরি করে। এই যে কার্বামিনো হিমোগ্লোবিন, ওটা কিন্তু তোমাদের বইয়ে সুন্দর করে সাজানো আছে এরকম করে, এইভাবে কার্বামিনো হিমোগ্লোবিন, এটা আর কি। হ্যাঁ, কার্বামিনো হিমোগ্লোবিন গঠন করে। এই অবস্থাতে কার্বন ডাই অক্সাইড বের হয়ে যেতে পারে। তাহলে মনে রাখতে হবে যে কার্বন ডাই অক্সাইড যে পরিবহন হচ্ছে, সেটা অনেক ভাবে হচ্ছে। সেটাই লোহিত কণিকার মধ্যে কত কি করলো, অনেক রকমের কিছু করে করে অবশেষে কিন্তু সবাইকে মরে যেতে হচ্ছে। ভিতরে যতই যৌগ ভাঙুক, দম্পতি ভাঙুক, যাই করুক ট্রাই করুক, অবশেষে সবাইকেই কিন্তু পরপারে যেতে হচ্ছে। এখানে তো তাই হচ্ছে, তাই না? অবশেষে সবাই পরপারে চলে যাচ্ছে, মানে বের হয়ে চলে যাচ্ছে। কার্বন ডাই অক্সাইড অনেকজনকেই বিয়ে করলো, করে লাভ হলো না, শেষে কিন্তু পরপারে চলে যেতে হলো, তাই না? চলে গেল। তো সেরকম কিন্তু তার আগে অনেকজনের সাথে ঘর সংসার ভাঙলো, অনেক কিছু করলো, অনেক, তাই না? অনেকের সাথে যৌগ গঠন করলো। কার সাথে ইংরেজির একটা ওয়ার্ডের যেমন নিজস্ব কোনো ইয়া নাই, কোনটা কখন কোন পার্টস অফ স্পিচ হবে তার কোনো ঠিক নেই। তাহলে আসলে যৌগ ভাঙার ব্যাপারটা পরিবেশগত কারণে এই যৌগগুলো ভাঙে। হ্যাঁ, তো এখানে তোমাদের বইয়ে একটা কথা একটু ভুল আছে, সেটা হলো যে রক্তরসে কার্বনিক অ্যানহাইড্রেট এনজাইম আসলে থাকেই না। হ্যাঁ, তো যেটা শেষে বলা আছে, কিন্তু হচ্ছে প্রথমের দিকে আবার এটা একটুখানি বলা আছে, কার্বনিক অ্যানহাইড্রেট এনজাইম এটার যৌগ গঠন করে। কার্বনিক অ্যানহাইড্রেট এনজাইম থাকে না, প্রভাবক হিসেবে কাজ করে। থাকেই তো না, ও আর প্রভাবক হিসেবে কাজ করবে। এমনি স্বতঃস্ফূর্তভাবে এরা ভৌতভাবে এদের সাথে যুক্ত হতে পারে। কিন্তু হলো কার্বনিক অ্যানহাইড্রেট এনজাইম আসলে রক্তরসে থাকে না, এর মধ্যে থাকে। এর মধ্যে প্রচুর পরিমাণে কার্বনিক অ্যানহাইড্রেট এনজাইম থাকে। এই জন্য এই এনজাইম কি প্রভাবক হিসেবে কাজ করে না, প্রভাবক হিসেবে কাজ করে। তুমি যদি ছোটকাল থেকেই তোমার সন্তানদেরকে সুযোগ করে দাও, মানে প্রেম ভালোবাসা করার,
তাহলে তো সে ওইদিকে ধাবিত হবে। আর তুমি যদি সুযোগ কম দাও তাহলে কিন্তু অতটা, তাই না? এই যে ইসলামে অনেক কিছু নিষেধ আছে যে একা একা ছেলে মেয়ে গল্প করা যাবে না, একা একা থাকা যাবে না, এরকম অনেক ইয়ে আছে। কিন্তু তুমি সুযোগ যদি করে দাও তাহলে কিন্তু বেশি ওইদিকে ধাবিত হবে, তাই না? ছোট বাচ্চারা দেখা যাচ্ছে ছোটবেলা থেকেই টিভি দেখে, টিভিতে নাটক সিনেমা হয়, সেখানে ধরো ওইসব বাংলাদেশের নাটক সিনেমা কি দেখায়, প্রেম ভালোবাসা কিভাবে করতে হয় সেসবে শিক্ষা দেয়, তাই না? পড়াশোনা কিভাবে করতে হবে এইটা শিক্ষা দেয় না, ভালো কিছু শিক্ষা দেয় না। কি শিক্ষা দেয়? প্রেম ভালোবাসা কিভাবে করতে হয় সেটা শিক্ষা দেয় কিনা, এবং প্রেম ভালোবাসার জন্য মা বাবার সাথে কিভাবে ঝগড়া করতে হয় সেটাও শিক্ষা দেয়, এবং কিভাবে মা বাবাকে ছেড়ে বাইরে যায়, পালায় যায়, বিয়ে করতে হবে সেসব খারাপ খারাপ শিক্ষা দেয় না, খারাপ সব এইসব যখন দেখে ছোট বাচ্চারা, তারপরে প্রেমের গান যখন শুনে ছোট বাচ্চারা, তখন চিন্তা করে যে 12-14 বছর তো অনেক থিওরি ক্লাস করলাম, এবার একটু প্র্যাকটিক্যাল ক্লাস করি। এদিকে মনে করো এই বাড়ির ছেলে, সেও কিন্তু ট্রেনিং প্রাপ্ত, হ্যাঁ, 12-13 বছর ধরে ট্রেনিং নিছে। ওই বাড়ির মেয়েটাও কিন্তু ট্রেনিং প্রাপ্ত, ওর মা বাবা ওকে ভালো করে ট্রেনিং ক্লাস করাইছে, হ্যাঁ, দুজনে ট্রেনিং প্রাপ্ত। তখন তো ওদের মনেই হবে এবার একটু থিওরি প্র্যাকটিক্যাল ক্লাস করি, তখন ওরা জড়ায় যাচ্ছে। ম্যাক্সিমাম এরকম হচ্ছে, কিন্তু দোষ কিন্তু আসলে যে অজান্তে মা বাবারই হয়, বড়দেরই হয়, তারা ওইভাবে কিন্তু কিছু মনে করে না, কিছু মনে করে না, কিন্তু ও তো ওইটা দিয়ে শিখে শিখে না, যে কেউ কেউ থাকে অজান্তেই বলছে যে, যেমন আমার একটা কলিগ বলছে যে আমার বাচ্চাটা এই গান শিখে গেছে 100% লাভ 100% লাভ, খুশি। কিন্তু কদিন পরে যে প্র্যাকটিক্যাল ক্লাস করবে সেটা আর খেয়াল করছে না। এটাই হচ্ছে বেশি, ক্যারিয়ার তৈরি করার আগে ওইদিকে ঝুঁকে যায়, নিজের জীবন শেষ করছে না। আমাদের এলাকাতে একজন আছে এরকম, যে তোমার ওই নেশা করে একটা ছেলেকে বিয়ে করছে, মানে কোর্ট ম্যারেজ করে। ওর আব্বা এখন পর্যন্ত কথা বলে না, 15 বছর পার হয়ে গেছে, এখন পর্যন্ত কথা বলে না। ওর মা 5 বছর কথা বলছিল না, তারপর মায়ের মতো কথা বলা শুরু করছে, কিন্তু ওর বাবা এখনো এতই অসন্তুষ্ট। কিন্তু ওর বাবা মাই একসময় কিন্তু থিওরি ক্লাস করাইছে, কারণ ও শিখছে, এগুলো শিখছে ওগুলা কিভাবে করতে হয়, তাই না? ব্যাপারটা এরকম হয়ে গেছে। আমাদের আব্বা মা আমাদের অজান্তেই অনেক সময় শিক্ষা দেয়। ছোট বাচ্চাকে ওই যে পটাটো ক্যাকাস ছোটকাল থেকে খাওয়াই অভ্যাস করে দেয়, দিয়ে পেট খারাপ হয়, তাই না? এরকম হয়। তাহলে এখন বইয়ের দিকে যদি তাকাই, তাহলে আমরা এখন আশা করি খুব সহজেই বুঝে ফেলবো। হ্যাঁ, এখন বুঝতে সমস্যা হওয়ার কথা না আর কি, বুঝতে পারছো তো? তাহলে এটা আর আলোচনা করার দরকার নাই। এখানে পরীক্ষায় ছবি আঁকতে হবে না, এখানে সরাসরি মাইটোকন্ড্রিয়া দেখানো হয়েছে, কোষের মধ্যে ঢোকার যে ব্যাপারটা মাইটোকন্ড্রিয়া দেখানো হয়েছে, আর এরিথ্রোসাইটিক ছোট্ট করে দেওয়া আছে, এখানে কিন্তু অনেক বড় করে দেওয়া আছে, পুরো ঘটনা দেওয়া আছে। হ্যাঁ, তো আমার বইটা নিয়ে ওই বইটার মধ্যে এই ছবিটা দেওয়া আছে। হ্যাঁ, সৃজনশীল হিসেবে আসছে, রাজশাহী বোর্ড 22 সালে আসছে, রাজশাহী বোর্ড 22 সালে আসছে ঘয়ের জন্য, ঢাকা বোর্ড 23 সালে আসছে ঘয়ের জন্য, দিনাজপুর বোর্ড 23 সালে আসছে। আস্তে আস্তে আবার দুই রকম মানে হয়, হ্যাঁ, যেমন হলো রাজশাহী বোর্ড 22 সাল, ঢাকা বোর্ড 23 সাল। মানে জোরে বলা হচ্ছে, কারণ আস্তে বলতে হবে। রাজশাহী বোর্ড 22 সালে ঘয়ের জন্য, হ্যাঁ, ঢাকা বোর্ড 23 ঘয়ের জন্য, দিনাজপুর বোর্ড 23 গয়ের জন্য, কুমিল্লা বোর্ড 23 ঘয়ের জন্য, দিনাজপুর বোর্ড 23 ওটাও গ। হ্যাঁ, লাস্ট পেতে বলবেন যশোর বোর্ড 22 গ। আচ্ছা, হ্যাঁ, কেমন ভাবে আসবে? ও আচ্ছা, এটা সাধারণত একসাথে দুইটা আসে না। হ্যাঁ, যেমন কার্বন ডাইঅক্সাইড পরিবহন তোমার হচ্ছে যে এটা ছিল যশোর বোর্ড 23 সালে গয়ের জন্য, কার্বন ডাইঅক্সাইড পরিবহনটা শুধু সিলেট বোর্ড 22 সাল গয়ের জন্য কার্বন ডাইঅক্সাইড পরিবহন। উদ্দীপক তোমার হচ্ছে যে এমন হতেই পারে যে গ্যাসীয় পরিবহনের ব্যাপারটাই ধরো, যে রক্তের ছবি দেওয়া থাকতে পারে, অ্যাম্বুলেন্সের ছবি দেওয়া থাকতে পারে, হ্যাঁ, এরকম ছবিও দেওয়া থাকতে পারে। একটা অ্যাম্বুলেন্সের ছবি দিয়ে যে এভাবে দিল, দিয়ে এখান থেকে আবার রক্তনালী দেখানো হলো, দিয়ে বলতে পারে এখানে গ্যাস দেখানো হলো, এই ধরো অক্সিজেন দেখানো হলো, কার্বন ডাইঅক্সাইড দেখানো হলো,
এইভাবে করে যে উদ্দীপকের গ্যাস দুটি পরিবহন পদ্ধতি বর্ণনা করো, বা উদ্দীপকের যে কোনো একটা বলতে পারে, কারণ শুধু কার্বন ডাই অক্সাইড পরিবহন বর্ণনা করো, এই আর কি। হ্যাঁ, গ্যাসীয় পরিবহন। তখন এখান থেকে বানাই। হ্যাঁ, আচ্ছা। তাহলে এখন দেখো, এরপরে দেখো এগুলো এখন পড়লে আশা করি বুঝতে পারার কথা। হ্যাঁ, মেন বিষয় বুঝতে পারছো তো? ক্লোরাইড সিট, লাস্ট একটা জ্ঞানমূলক কোশ্চেন থাকতে পারে। এই যে লাস্টে ক্লোরাইড সিট কাকে বলে? এই যে ক্লোরিন যে ভিতরের দিকে বাইরের দিকে আসছে না, এইটাকেই বলা হয় ক্লোরাইড সিট। যে বৈজ্ঞানিক এটা আবিষ্কার করেছিল তার নাম হলো হ্যামবার্গার সিট, মানে ওই তার নাম অনুযায়ী এটাকে হ্যামবার্গার সিটও বলা হয়। ক্লোরাইড সিটের অপর নাম হলো হ্যামবার্গার সিট। ক্লোরিন ভিতরে ঢুকছে তাই আর কি। বহিঃশোষণ, অন্তঃশোষণ, ক্ষয়ের জন্য যেমন তিনটে প্রকার। শ্বসনের শ্বাসসংযোগের ভূমিকা, এটাও কিন্তু আসছে রাজশাহী বোর্ড 15 সাল গয়ের জন্য। শ্বসনের শ্বাসসংযোগের ভূমিকা রাজশাহী বোর্ড হলো 15 সাল গয়ের জন্য। তারপরে হচ্ছে বরিশাল বোর্ড 23 সাল গয়ের জন্য। ঢাকা বোর্ড 17 সাল গয়ের জন্য। বরিশাল বোর্ড 23 সাল গয়ের জন্য। ঢাকা বোর্ড হচ্ছে 17 সাল গয়ের জন্য। তুমি লিখছো না যে? আমি ইম্পর্টেন্ট ফরওয়ার্ড লিখে রাখছি। আচ্ছা এটা অনেকবার আসছে। আচ্ছা, তাহলে এখন দেখো যে এখানে শ্বসনের শ্বাসসংযোগে যখন ভূমিকা বলবে, শ্বাসসংযোগ মানে হিমোগ্লোবিনের কথা বলছে। হ্যাঁ, তখন কিন্তু তোমার রক্ত রস এগুলো দিতে হবে না। তখন হচ্ছে ওই যে হিমোগ্লোবিন রূপে এই কয়েকটা লিখতে হবে এইভাবে। হ্যাঁ, আর কার্বন ডাই অক্সাইড পরিমাণের কথাটা কার্বোমিনাল হিমোগ্লোবিন রূপে, এটা খুবই ছোট্ট, খুব বড় না কিন্তু। এই যে লিখতে হবে এইখান থেকে যেখানে অক্সিজেন পরিবহন হয়, অক্সিজেন পরিবহন, কার্বন ডাই অক্সাইড পরিবহন, তাহলে হিমোগ্লোবিনের মাধ্যমে এই দুটো হয়, এটা লিখবা। তাছাড়া কিছু না, পার্সেন্টেজগুলো একটু মনে রাখতে হবে। যেমন দেখো 2 নম্বর প্যারা, রক্তে হিমোগ্লোবিন 1:25 অনুপাতে উপস্থিত থাকে। হিমের 33.33%, লৌহ পূর্ণবয়স্ক মানুষের সমগ্র রক্তে মাত্র 4 থেকে 5 গ্রাম লৌহ থাকে। তারপর অক্সিজেন পরিবহন, তাহলে শ্বসনের শ্বাসসংযোগ বলতে হিমোগ্লোবিনের কথা বলছে। হ্যাঁ, তাহলে শ্বাসসংযোগ না আসে, হিমোগ্লোবিন যেটা আসে একই কথা। ঠিক আছে, এটা মনে রাখবে। এটাও আশা করি পড়লে বুঝবা। রোগগুলা সোজা, যেহেতু মাঝে অনেকদিন পরীক্ষা দেবো না, তোমরা এটা নাহলে পরীক্ষা দিয়ে কেমন হচ্ছে। সমস্যা থাকলে পরের ক্লাসে আমি সমস্যা আবার সলভ করবো, করতে সমস্যা হলে। হ্যাঁ, এখন তোমরা চাইলে যদি এটা 2বারে দিতে চাও, মানে একবারে যেহেতু ছোট, আচ্ছা তাহলে একবারে দিও। আচ্ছা, সাইনোসাইটিস নিয়ে একটু ওকে বলি। উপরের দিকে যেটা আছে ঊর্ধ্বশ্বাসনালী সংক্রমণ আর নিম্ন শ্বাসনালী সংক্রমণ, মানে কি এটা দেখো। ঊর্ধ্বশ্বাসনালী সংক্রমণ বলতে আমাদের যে ল্যারিংস আছে না, ল্যারিংস থেকে উপরের দিকে যা আর কি সমস্যা হয় সেগুলো হলো ঊর্ধ্বশ্বাসনালী সংক্রমণ। আর ল্যারিংসের নিচ থেকে ফুসফুস পর্যন্ত যত রকমের সমস্যা হয় সেটা হলো নিম্ন শ্বাসনালীর আর কি। হ্যাঁ, তাহলে ঊর্ধ্বশ্বাসনালীর মধ্যে কি কি রোগ হয় এটা এমসিকিউর জন্য, নিম্ন শ্বাসনালীর মধ্যে কি কি সংক্রমণ হয় এটাও এমসিকিউর জন্য। এগুলো একটু মুখস্থ রাখতে হবে এমসিকিউর জন্য। এখন দেখো সাইনোসাইটিস, তো সাইনাস যোগ আইটিস আসলে কথাটা। হ্যাঁ, সাইনোসাইটিস হলো সাইনাস যোগ আইটিস। তো আমরা তো জানি আগে সাইনাস মানে গহ্বর বোঝায়, আইটিস মানে হলো ইনফেকশন বা প্রদাহ। হ্যাঁ, ইনফেকশন বা প্রদাহ। তো প্রদাহ এমন একটা জিনিস যেটা হলো দীর্ঘস্থায়ী ভাবে থাকে, একটু ভালো হয় আবার ব্যথা করে, এরকম কিছুকে আমরা আসলে বাংলায় প্রদাহ বলি। মানে যেটা হলো আগুন জ্বলে আর ভিতরে জ্বলতে শুরু করে, জ্বালা পোড়া থাকে, এরকম কিছুকে আমরা প্রদাহ বলি। দাহ হয় আর কি, যেটা হ্যাঁ পুড়ে গেলে যেরকম দাহ হয় সেরকম ঘটনা হয়, এটাই হলো প্রদাহ, বাংলায় বলা হচ্ছে। তো সাইনাস ইনফেকশন, তো মনে রাখতে হবে আমাদের 4 জোড়া সাইনাস আছে। হ্যাঁ, তো আমাদের কপালের এখানে 1 জোড়া, তারপর আমাদের চোখের উপরের দিকে মানে এরকম জায়গাতে 1 জোড়া, আবার নিচের দিকে 1 জোড়া, আর একটা এটা। তো সবথেকে বড় সাইনাস কোনটা? ম্যাক্সিলারি সাইনাস, এটা একটু মনে রাখবেন। আমাদের যে 4 জোড়া সাইনাস আছে তার মধ্যে সবথেকে বড় সাইনাস কোনটা? ম্যাক্সিলারি সাইনাস, মানে এখানে যেটা আছে সেটা হলো ম্যাক্সিলারি সাইনাস। তো এই সাইনাসে যদি মনে রাখতে হবে 3 রকমের জীবাণু আক্রমণ করে, ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক। 3টাই বহুপদী হিসেবে বেশ কয়েকবার পরীক্ষা আসছে বহুপদী হিসেবে। তাহলে লিখবো 3টাই ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাকের আক্রমণ ঘটে। হ্যাঁ, তো এইটা এই সাইনাসগুলোর নাম মনে রাখতে হবে আর কি। হ্যাঁ,
তো এটা মনে রাখা ছন্দ বানিয়েছিলাম এরকম, ফ্রান্সের মাঝি স্পেনে এলো, ফ্রান্সের মাঝি স্পেনে এলো, ফ্রান্সের মাঝি স্পেনে এলো। এটা দিয়ে আমরা মনে রাখতে পারি আর কি। হ্যাঁ, ফ্রান্স হলো ফ্রন্টাল, মাঝি হচ্ছে ম্যাক্সিলারি, স্পেনেট আর অ্যাডপয়েন্ট। তো তোমরা তো জানো ম্যাক্সিলারি মানে ঊর্ধ্বচল বোঝায়, তাই না? ফ্রন্টাল মানে ফ্রন্ট মানে সামনে, মানে যেটা আমাদের সামনে থাকে, সামনের সাইনাস, কপাল তো সামনে, তাই এর নাম হলো ফ্রন্টাল নাম হয়েছে। তারপরে হলো অ্যাডপয়েন্ট, এর বাংলা অর্থ হলো চালনী। এই হাড়, এখানে যে সাইনাস আছে এই সাইনাসের ভিতরের হাড়গুলো একটু ছিদ্র ছিদ্র ধরনের, এই জন্য এর নাম হচ্ছে চালনী, চালনীর মতো ছিদ্র ছিদ্র। স্পিনেট নামকরণ কেন হলো? স্পিনেটটা দেখতে, এই গহ্বরটা দেখতে খুঁটির মতো, গহ্বরটা দেখতে একটু খুঁটির মতো, খুঁটি যেমন দেখতে না, একদিকে চড়া পরে চোখা হয়ে গেছে, এইগুলো কিন্তু এত সামনে না, যেমন এই দুটো সামনে, এখান থেকে দেখা যায়। হ্যাঁ, এইটা এইটা সামনে, কিন্তু বাকিগুলো কিন্তু চোখের ভিতরের দিকে, এত সামনে না, চোখের মিডল পয়েন্টের ওই সমস্ত জায়গায়। এবং এই সাইনাসগুলোর কিন্তু একটা কাজ কি আছে জানো? সাইনাসগুলোর কাজ হলো আমাদের যে শ্বাস দিচ্ছি, এই শ্বাসটা কিন্তু সাইনাসগুলোতে ঘুরপাক খায়, তারপরে ফুসফুসে যায়। সাইনাসগুলোতে এই জন্য ঘুরপাক খায়, এটাকে শরীরের সাথে অ্যাডজাস্ট করার জন্য। এই যে এসি বাতাস পাচ্ছ, এটাকে এই সাইনাসের মধ্যে অ্যাডজাস্ট করে তারপরে ভিতরে ঢুকে, এই জন্য আমাদের ঠান্ডাও লেগে যায়। অ্যাডজাস্ট করতে যায় অনেক সময় ভাইরাস ব্যাকটেরিয়ার সাথে আমাদের সেতুগুলো লড়াই করে পারে না, তখন মনে করো ইনফেকশন হয়ে যাবে। এই বুঝতে পারছো? এইভাবে জীবাণুগুলা অ্যাটাক করে। তো এটা সাইনাসটা কোন কোন বোর্ডে আসছে? বরিশাল বোর্ড 22 সাল গয়ের জন্য, বরিশাল বোর্ড 22 সাল, বরিশাল বোর্ড 22 সাল, ঢাকা বোর্ড 17 সাল। হ্যাঁ, গয়ের জন্য আসছিল। গয়ের জন্য আসছিল হচ্ছে তোমার হচ্ছে যে শুধু এই নাম চারটা রেখে আসছিল, নাম চারটা, তাই হলো 3 মার্ক, নাম চারটা, এই 3 মার্ক, খুবই সহজ। হ্যাঁ, চারটা লিখলেই তোমার হচ্ছে কোথায় থাকে এই গোটা বর্ণনাটা এটা আসছিল। তারপরে ঢাকা বোর্ড আসছিল কয়ের জন্য, ঢাকা বোর্ড কয়ের জন্য, ঢাকা বোর্ড 17 সাল কয়ের জন্য, যে সাইনাস কাকে বলে, এই সাইনোসাইটিস কাকে বলে, সাইনোসাইটিস কাকে বলে, এখানে সংজ্ঞা আছে, কয়ের জন্য আসছিল। আর ময়মনসিংহ বোর্ড 22 সালে আসছিল ক্ষয়ের জন্য, সাইনোসাইটিস কাকে বলে। তারপরে কুমিল্লা বোর্ডেও আসছিল ক্ষয়ের জন্য, সাইনোসাইটিস কাকে বলে। তারপরে পরের পৃষ্ঠায় সাইনোসাইটিসের লক্ষণ আসছিল ঢাকা বোর্ড 23 সাল, সাইনোসাইটিসের লক্ষণ, এই যে নিচে যে লক্ষণ আছে না, এটা হলো ক্ষয়ের জন্য আসছিল ঢাকা বোর্ডে। হ্যাঁ, একইভাবে আসছিল তোমার হচ্ছে যশোর বোর্ড 23 সাল খ, কুমিল্লা বোর্ড 23 সাল খ, রোগের লক্ষণ এইটুকু শুধু। যশোর বোর্ড 23 সাল, কুমিল্লা বোর্ড 23 সাল, ক্ষয়ের জন্য। আচ্ছা, আমি একটু করে বলি রোগের কারণ, যে ব্যাকটেরিয়া বা যে ভাইরাসের কারণে হয় সেগুলো নাম মনে রাখতে হবে। পলিপ হলো ছোট লাউ সদৃশ গঠন, মানে আমাদের নাকের ভিতরে একটা স্ফীতি হয়, মাংসপেশির পিণ্ড স্ফীতি হয়, এটাকে বলা হয় পলিপ। আর তারপরে হলো অ্যাকুইট সাইনোসাইটিস, মানে কি তরুণ, যেগুলো হলো 4 থেকে 8 সপ্তাহের মধ্যে ভালো হয়ে যায়, এটা অ্যাকুইট। আর ক্রনিক হচ্ছে জটিল, যেটা হলো ভালো হয় না, 8 সপ্তাহ থেকে 2 মাসের বেশি হলেই সেটা হলো ভালো হয় না, এটা হলো জটিল। তখন অপারেশন করে, এই নাক এই বরাবর কেটে ফেলে, কেটে ফেলে নাকটা কবরের সাথে টেপ দিয়ে লাগায় রাখে, তখন এখানে ফাঁকা দেখা যায়, তখন কাঠি কুঠি ঢুকায় অপারেশন করে। হ্যাঁ, এটা বেশ কষ্টদায়ক একটা অপারেশন। আচ্ছা, তারপরে হচ্ছে অ্যালার্জেন, মানে অ্যালার্জি সৃষ্টিকারী উপাদান। সিস্টিক ফাইব্রোসিস হলো আমাদের অ্যালভিওলাসের মধ্যে আঠালো উপাদান তৈরি হয় এবং তুমতুময় আঠালো উপাদান তৈরি হয় আমাদের, এটা জিনতাত্ত্বিক একটা রোগ, এই রোগে মানুষ বাঁচে না। আচ্ছা, এবার দেখো অটাইটিস মিডিয়া, আমি একটু তাড়াতাড়ি শেষ করে দিই, সময় হয়ে গেল, পরীক্ষাটা দিয়ে নাও, পরে সমস্যা হলে পরের দিন আবার বলবো। অটাইটিস মিডিয়া
এরপরে আর নাই তেমন মানে বোঝার কিছু নাই। অটাইটিস মিডিয়া হচ্ছে মধ্যকর্ণের সংক্রমণ। ওই যে অটো বা অটিক মানে কান, অটো বা অটিক মানে কান, হ্যাঁ। তাহলে আইটিস মানে তো আগে বলেছি, তাই না? আর মিডিয়া মানে মধ্যকর্ণ, তাহলে মধ্যকর্ণের যে সংক্রমণ সেটাই হলো অটাইটিস মিডিয়া, হ্যাঁ, মধ্যকর্ণের সংক্রমণ। এখানেও কিন্তু অ্যাকুইটার ক্রনিক আছে। এটা কোথায় হয় একটু মনে রাখো। রোগের কারণ এবং লক্ষণ প্রতিকার সবই করতে হবে আর কি। তো আমি একটু বলি এই ব্যাপারটা কিভাবে হয়। এটা ছোট বাচ্চাদের বেশি হয়। সেটা কিভাবে হয়? আমাদের খাওয়ার সময় যদি বালিশটা ইনস্টিটিউশন নালী আছে আমাদের কানের সাথে কানেকশন করে ভিতরের দিকে একটা নালী আছে, মানে শোয়া অবস্থায় থাকলে হয় কি ইনস্টিটিউশন নালী যেটা কানে গেছে আর কি, সেইটার সাথে একটা কানেকশন হয়। এরকম ধরো যে এরকম, তো এখানে তো হাড়ের মতো গঠন থাকে। তো আমাদের এই যে একটা নালী আছে, হ্যাঁ, এখানে মধ্যকর্ণ অন্তঃকর্ণ। এই নালীটা আমাদের হলো নাসা গহ্বরের সাথে, নাসা গহ্বরের ভিতরে এটা মুক্ত মানে খোলা, হ্যাঁ, নাসা গহ্বরের সাথে খোলা আছে। তো যাতে করে আমাদের কানের শব্দটা বেশি যেটা আসে সেটা আবার এদিক দিয়ে আবার ব্যাক করতে পারে আর কি। তো এখন যদি শোয়া অবস্থায় খায় তাহলে হবে কি এই বরাবর নাসা গহ্বরে এখানে মুক্ত আছে, তো শোয়া অবস্থায় হলে ওই লেভেলে হয়ে যায়। তখন কানের এই মধ্যকর্ণের মধ্যে দুধ চলে যায় বা পানি চলে যায়, তখন সে ওই কানের সমস্যায় হয় আর কি, হ্যাঁ। তো এটা হলো খুবই কান্নাকাটি করে বাচ্চারা, বড়দের হয় না, কারণ বড়রা তো শুয়ে খায় না, যদি খায় তাহলে হবে। লাস্ট হচ্ছে একটা আছে যে এই ধূমপানজনিত শ্বসন জটিলতা, এটাও সৃজনশীল হিসাবে বোর্ড পরীক্ষায় আসছে। সেটা হলো রাজশাহী বোর্ড 15 সালে আসছে আর যশোর বোর্ড 22 সালে। ধূমপানজনিত শ্বসন জটিলতা, ধূমপানজনিত শ্বসন জটিলতা, এটা তো সোজা। তবে সমস্যাগুলা এর পরের দিন বলবো আমাকে, যেগুলো পরীক্ষা দিতে এসে যেগুলো সমস্যা হবে সৃজনশীল, হ্যাঁ। আর হচ্ছে ধূমপান শ্বসন জটিলতা, পার্থক্যটাও কিন্তু পার্থক্যটা আসছে হলো বরিশাল বোর্ড 23 সালে। ক্ষয়ের জন্য যদিও আসছে, কিন্তু তোমরা হচ্ছে 6টা মনে রাখবা, এটা হচ্ছে গয়ের জন্য বা ক্ষয়ের জন্য দিকেই পারে। লাস্ট একটা কোশ্চেন আছে, কৃত্রিম শ্বাস প্রশ্বাস পরিচালনার বিভিন্ন পদ্ধতি, এটা কিন্তু ঢাকা বোর্ড 22 সাল ভয়ের জন্য আসছিল, এটাই শেষ। কৃত্রিম শ্বাস প্রশ্বাস পরিচালনা বিভিন্ন পদ্ধতি, কৃত্রিম শ্বাস প্রশ্বাস করার জন্য মানে পানি থেকে ডুবে গেলে তোলার পরে কৃত্রিম শ্বাস প্রশ্বাস করার জন্য। তো যেহেতু রবিবারে কলেজ ছুটিও আছে, রবিবার পরীক্ষা নিলেই তোমাদের ভালো হবে, একটু পড়তে পারবে সারাদিন, তাই না? রবিবার যেহেতু কলেজ ছুটি আছে, শনি রবি 2 দিন ছুটি করতে পারবে। তাহলে এটা পরীক্ষা দিয়ে নাও সৃজনশীল এমসিকিউ হিসাবে। আর হচ্ছে যে সমস্যা থাকলে মঙ্গলবারে এটা সলভ করে, আচ্ছা এরপরে তোমরা মানে 7 না 6 বলবা? 6। আচ্ছা তাহলে এরপরে সেকেন্ড পার্টে 6 হবে। 7 নাম্বারটা পড়াবো না, পরীক্ষা চালাইতে লিখো। তোমার কত আছে? 6 আছে না? 6 আছে 3 4 5 কি? ও তাহলে মানে 7 শুরু করতে চাইলে করতে পারো না? স্যার 6 তো হয়ে গেল। স্যার আমাদের কলেজে কি ধরনের সিজন পাইতেছে বলেন? উল্টা পাল্টা একদম 7 8 চলে গেছে, 9 আছে। ওয়ালাইকুম আসসালাম।